দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি রিলায়েন্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড সুস্থ দেহ সুন্দর জীবন অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় আপনারা জানেন যে কিডনি রোগ ও তার প্রতিকার এবং প্রতিরোধ। আমাদের সাথে আলোচনা করছেন প্রফেসর এম এস সামাদ। শুরুতেই আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শুরু দর্শক, আপনি আপনার পরিচয়টা দিন। আমি মেহেরপুর থেকে বলছি। জি হ্যাঁ, হ্যালো। জি বলেন। আচ্ছা, আমার বয়স হলো 69 বছর। জি। তো আমার ক্রিয়েটাইনটা হলো 1.57। এটা দীর্ঘ 3 বছর ধরে এই একই অবস্থায় আছে। জি। আমি এখন যেটা মনে হয়, আমি 3 বছর আগে একবার জ্বর হয়েছিল, সেই জ্বরটা যাচ্ছিল না। জি জি। তো 3 দফায় প্রথমে সিপ্রোসিন, তারপরে জিন্নাত, তারপরে সেফেক্সিনের সঙ্গে আরো একটা অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছিল। জি জি। তো যাওয়ার পরে তারপর জ্বরটা গেছে। আমার এখন যেটা মনে হয়, তখন তো জানতাম না, এখন মনে হয় যে বোধহয় এই অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য এরকম হয়েছে কিনা আমি জানি না। আপনার কি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে? ডায়াবেটিস নয়, তবে উচ্চ রক্তচাপ আছে। কত বছর যাবত? হ্যাঁ, তো সেই রক্তচাপটা এখন নিয়ন্ত্রণে আছে আমার। আচ্ছা, প্রথম ধরা পড়েছিল কত বছর আগে? এই রক্তচাপ ধরা পড়েছিল এই 5-6 বছর আগে। আচ্ছা আচ্ছা। তো তার জন্য আমি খাই, ওই যে একটা ট্যাবলেট খাই। আচ্ছা জি। তো আপনার প্রশ্নটা এখন কি? প্রশ্নটা উত্তর বলবো আমি, বলেন। জি, আপনার প্রশ্নটা কি এখন? কষ্টটা এমনি কোনো কষ্ট নাই। না, প্রশ্নটা হলো যে এটা কেন হলো, এই যে আমার 1.57 ক্রিয়েটাইন। জি জি। তো এতে মানে কোনো ভয়ের কিছু আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার 70 বছর বয়স, ইনশাল্লাহ এই বয়সের তুলনায় আপনার ক্রিয়েটিন 1.7 এবং 1.5 to 1.7 বিগত 5 বছর ধরে এটা স্থায়ী আছে। আমি বলবো যে আপনি খুব ভালোই আছেন এদিক থেকে। এই জন্য যে ক্রিয়েটিন লেভেল যেটা আছে সেটা যদি খুব দ্রুত বাড়তে থাকে এবং সেটা যদি আমরা প্রতি 1 মাস পর পর সেটাকে নিয়ে একটা গ্রাফ করি এবং সেটা যদি দেখা যায় যে খুব দ্রুত বেড়ে যাচ্ছে এবং এই ক্রিয়েটিনের উল্টোটা করে যদি আমরা গ্রাফ করি, যদি দেখা যায় দ্রুত সেই গ্রাফটা নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ আপনার কিডনি খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বোঝাবে। কিন্তু আপনার ক্রিয়েটিন কিন্তু একই লেভেল আছে, কাজে আপনার গ্রাফ হবে হরাইজন্টাল, অর্থাৎ আপনার কিডনি যেরকম আছে ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, আপনার দীর্ঘদিন আপনার এই কিডনি এরকমই থাকবে। আর সেকেন্ডলি কেন হয়েছে আপনি বলছিলেন, সেটা হতে পারে যে যে অ্যান্টিবায়োটিক, আপনি 3টে অ্যান্টিবায়োটিক খেয়েছেন। অ্যান্টিবায়োটিকগুলো অনেক ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল নেফ্রোপ্যাথি বলতে এক ধরনের কিডনি রোগ আছে, সেটা করে থাকে এবং সেটা যদি ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রোপ্যাথি হয়ে যায় সেজন্য কিডনির ক্ষয় হয়ে থাকতে পারে এবং যেটা আর হয়তো কারেকশন হয় নাই। হতে পারে যে ওই কারণেই হয়েছে, অথবা হতে পারে যে আপনার যে উচ্চ রক্তচাপ সেটা 5 বছর ধরে উচ্চ রক্তচাপ ছিল, তো হতে পারে যে এর আগের থেকে হয়তো ছিল, আপনি জানতেন না। তবে উচ্চ রক্তচাপ থেকে আপনার কিডনি নষ্ট হতে সাধারণত 10 থেকে 12 বছর লেগে যায়, সে যদি আনকন্ট্রোল থাকে, তারপরে সাধারণত কিডনি নষ্ট হতে শুরু করে। তো কাজেই আমি মনে করছি এখনো যে হয়তো অ্যান্টিবায়োটিকের কারণেই এটা হয়েছে। এবং আমি এই সুযোগে আমি দর্শক মন্ডলীকে বলবো যে আপনারা ওষুধ খাওয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবেন। অ্যান্টিবায়োটিক কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা যথেচ্ছভাবে ব্যবহার করবেন না। বেদনানাশক ওষুধ যেগুলো আছে সেগুলো আপনারা ইচ্ছা হলে খাবেন না, কারণ অনেক বেদনানাশক ওষুধ খেয়ে কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে আমাদের কাছে আসেন। জি ধন্যবাদ স্যার। একটা ফোন আসছে, আমরা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আপনার পরিচয় দিন শুধু দর্শক এবং প্রশ্নটি বলুন। সৌদি আরব থেকে ভাই, আমার নাম লিয়াকত। আচ্ছা বলেন ভাই আপনার প্রশ্ন। আমার কোমরে ব্যথা। আপনার বয়স কত? বয়স 33। কোমরে ব্যথা, কোমরের কোন জায়গাটায় ব্যথা? কোমরের মাজায়। পিছনের দুই পাশেই নাকি পিছন বরাবর? হ্যাঁ, নেই পিছনে। এটা কি কোনো ভারী জিনিস? শুয়ে থাকলে ব্যথাটা হয় আর কি। আর কোনো ভারী জিনিস টান দিলে, উঁচু করলে? ভারী জিনিসের মধ্যে কোনো কাজ করতে গেলে যদি হুটিয়ে কাজ করি তাহলে ব্যথাটা আর কি বেশি বেড়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। তা আপনি কোমরে ব্যথা নিয়ে আগেও কথা বলেছি যে কোমরে ব্যথা হলে এটা কিডনির কারণে হতে পারে অথবা মেরুদণ্ডের কারণে হতে পারে। তো আপনার যেহেতু বাঁকা হয়ে কাজ করলে বা কোনো ভারী জিনিস টান দিলে আপনি বলছেন ব্যথাটা বেড়ে যায়, এটা আপনার কোমরের জয়েন্ট থেকে হওয়ার সম্ভাবনা বেশি। আপনি স্থানীয় যদি কোনো হসপিটাল থাকে ওখানে যে একটা কোমর, তাদেরকে রিকোয়েস্ট করেন একটা কোমর এক্সরে করে নিতে এবং সেই সাথে আলট্রাসোনোগ্রাম করে কিডনি দেখে নিতে বলেন, কারণ মিডল ইস্টে যারা থাকে অনেকেই কিন্তু
কিডনির পাথর রোগে ওরা ভোগেন বেশি। তো সেই জন্য পাথরের কিছু আছে কিনা এক্স রে এবং আলট্রাসোনোগ্রাম করলে সেটা বোঝা যাবে। তো আমি মনে করছি যেটা কোমরের জয়েন্টে হওয়ার সম্ভাবনা বেশি, তারপরেও কিডনিতে কিছু আছে কিনা দেখে নিন। তো ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা কিডনি রোগ প্রতিরোধের বিষয়ে কথা বলছিলাম যে কিডনি তো বিভিন্ন ধরনের রোগ আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সিকেটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ আছে। তো প্রতিরোধ কিভাবে করা যায় কিডনি রোগ, সেই বিষয়ে আপনি কিছু বললে ভালো হবে। আচ্ছা, প্রতিরোধের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, তবে আমি মানে শর্টলি বলতে চাই একটা, যে যদি আমরা দীর্ঘস্থায়ী কিডনি রোগ যেটা বলেছিলাম, যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ যদি হয় সেক্ষেত্রে প্রতিরোধের জন্য প্রথম কথা হলো যে খুব আর্লি ডিটেকশন করতে হবে, সেজন্য সচেতন হওয়া দরকার। 2 নম্বর হলো যে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। কন্ট্রোল বলতে কতগুলো মাপকাঠি কিন্তু আছে, সেই মাপকাঠিগুলো হলো যে হিমোগ্লোবিন A1C একটা উপাদান আছে, সেটাকে 7 এর পাশাপাশি রাখতে হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। শ্রী দর্শক, প্রশ্ন করুন। আমি মিলি যাত্রাবাড়ি থেকে বলছিলাম। জি, বলেন। আমি আমার মা অনেকদিন যাবত কিডনি রোগে ভুগতেছেন। হ্যাঁ, কিছুদিন আগে পরে ওনাকে ডায়ালাইসিস করানো হয়েছে ডাক্তারের পরামর্শে, যে ডক্টর শামুল হক কিডনি হাসপাতালে বসেন। তো উনি আমার ডায়ালাইসিস করছেন, কয়েকবার আমরা ডায়ালাইসিস করাইছি, সরকারি হাসপাতাল থেকেও করাইছি। এখন কিছুদিন আগে আমরা ক্রিয়েটিনিন টেস্ট করে দেখলাম যে 10 পয়েন্টে আছে ওনার ক্রিয়েটিনিন। 3 না 10? 3 or 10 কোনটা? সুই দর্শক আরেকবার বলুন। 3 বলছেন নাকি 10 বলছেন, কোনটা? না না, 10 রাইট, ওকে। জি, 10 বলছি। জি জি, আপনি কি জানতে চাচ্ছেন এখন? এখন উনি ডায়ালাইসিস আপাতত লাগতেছে না, হিমোগ্লোবিনের পরিমাণটা মোটামুটি 5 এর আশেপাশে আছে। এখন ওনাকে ব্লাড দিতে হলে ডায়ালাইসিস করানো লাগবে মেবি। তো আমি সেটা আপনাকে জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়ালি কি যদি আমি ব্লাড এখন পুশ করি তাহলে কি ডায়ালাইসিস করানো লাগবে কিনা? প্রথম কথা হলো আপনার মার যেখানে ক্রিয়েটিনিন 10 এবং তাকে কয়েকটা ডায়ালাইসিস দেওয়া হয়েছে স্টিল 10 আছে, তার মানে তাকে এটা হয়তো মোস্ট লাইকলি যে এটা ক্রনিক কিডনি ডিজিজ, সেখান থেকে এন্ড স্টেজ রেনাল ডিজিজ চলে আসছে। ওনাকে হয়তো সারা জীবনই ডায়ালাইসিস করে যেতে হবে যে পর্যন্ত কিডনি সংযোজন না করা হয়। আর ডায়ালাইসিসের রোগী অর্থাৎ কিডনি ফেলিয়ার রোগী যারা আছে, যার ক্রিয়েটিনিন আছে 10 এবং হিমোগ্লোবিন মাত্র 5 আছে, সেখানে তাকে অবশ্যই একটা ব্লাড ট্রান্সফিউশন এখন দেওয়ার প্রয়োজন আছে। এবং সেটা যদি ডায়ালাইসিস সময় না দিয়ে যদি অন্য সময় দেওয়া হয়, যেহেতু কিডনি ফেলিয়ার রোগীর প্রচুর পরিমাণে প্রস্রাব হয় না এবং ওষুধ দিয়েও প্রস্রাব মানে শরীরে যে অতিরিক্ত পানি সেগুলো প্রস্রাব আকারে বের করে দেওয়া যায় না, সেই জন্য এই ব্লাডটা ডায়ালাইসিস চলাকালেই দিতে হবে। তো ডায়ালাইসিস চলাকালে ডাক্তার যিনি দেখতেছেন এহতেশাম সাহেব, উনি কিডনি বিশেষজ্ঞ, আমি তাকে খুব ভালো করে চিনি, ভালো ডাক্তার। তো ওনাকে যদি উনি যেভাবে নির্দেশ দিয়েছেন তাকে ডায়ালাইসিসের সময় বলবেন যে পানিগুলো বের করে, অতিরিক্ত পানিগুলো বের করে নিবে এবং ব্লাড ট্রান্সফিউশন দিবে। এবং হয়তো ওনার কমপক্ষে 3 ব্যাগ ব্লাড দিতে হবে 3টা ডায়ালাইসিসের সময় পর পর। এরপর আপনি রক্ত হওয়ার জন্য যে ইনজেকশন আছে সেগুলো ব্যবহার করবেন। ধন্যবাদ স্যার। তাহলে আপনি প্রতিরোধের কথা যেটা বলছিলেন, তো একটা হলো ডায়াবেটিস কন্ট্রোল করা, 2 নম্বর হলো রক্তচাপ আছে সেটা একটা মাপকাঠি আছে। মাপকাঠি হলো যে কমপক্ষে রক্তচাপ সেটা 130/80 নিচে রাখতে হবে এবং সেটা মাঝে মাঝে চেক করে দেখতে হবে যেটা নিচে আছে কিনা। এবং যদি প্রাথমিক অর্থাৎ ধাপ 1, 2, 3, 4 ধাপে থাকে তাহলে সেই ক্ষেত্রে এসি ইনহিবিটর ড্রাগ আছে এবং এআরবি ড্রাগ আছে, ওষুধ যেগুলো আছে, যেগুলো কিডনি বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ চিকিৎসক যে কেউ ব্যবহার করবেন সেগুলোকে প্রাধান্য দিতে হবে। সেগুলো দিলে কিডনির যে কার্যকারিতা যেটা নষ্ট হচ্ছে সেটা প্রতিরোধ হবে। 3 নম্বর হলো কারো যদি প্রস্রাবে প্রোটিন যায় এবং সে যদি গ্লোমারোনেফ্রাইটিস হয়ে থাকে এবং সেটা যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে বায়োপসি করে দেখতে হবে যে 8-10 কারণের বিভিন্ন ধরনের গ্লোমারোনেফ্রাইটিস আছে এবং এক একটা চিকিৎসা এক এক রকম। সেটা বায়োপসি করে ডিটেক্ট করতে হবে কোন টাইপের সে গ্লোমারোনেফ্রাইটিস এবং তার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনি সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করে রাখা যেতে পারে। তারপরে কতগুলো মানে জেনারেল কথা আমি যেটা বলতে চাই যে মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রায় যে আমাদের অভ্যাস আছে সে অভ্যাসের কিছু পরিবর্তন আনা দরকার। যে পরিবর্তনগুলো শুধুমাত্র কিডনি না, কিডনি, হার্ট, আমাদের যে স্ট্রোক হয় সেই স্ট্রোক প্রিভেনশন, আমাদের যে ক্যান্সার হয় সেই ক্যান্সার প্রিভেনশন, এই সমস্তগুলো একসাথে প্রতিরোধ করা যায়। সেগুলো হলো যে আমাদের ওজনের ক্ষেত্রে আমরা যদি সচেতন থাকি যে আমাদের যতটুকু ওজন ততটুকুই থাকবে, অতিরিক্ত ওজন থাকলে নিয়মিত এক্সারসাইজ করে ব্যায়াম করে সে এবং ডায়েটিং করে ওজন কমিয়ে আনতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে।
প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা করে প্রত্যেকটা মানুষের হাঁটা উচিত, কমপক্ষে আধা ঘন্টা করে। এবং কেউ যদি 15 মিনিট হাঁটে, দেখা গেছে আমেরিকার একটা রিসেন্ট একটা ওদের ডাটায় দেখা যাচ্ছে যদি 15 মিনিট করে যদি কেউ 15 দিন হাঁটে তাহলে তার গড় আয়ু 3 বছর বেড়ে যায়। এবং 100 মিনিট পর্যন্ত এরকম ভাবে প্রতি 30 মিনিটের জন্য পরবর্তী গড় আয়ু 3 বছর করে বাড়তে থাকে। তাহলে হাঁটার গুরুত্ব কত অপরিসীম। আমরা যে ধূমপান করি, ধূমপান করে নিজেদের লাং ড্যামেজ করে দিচ্ছি, ব্রেন নষ্ট করে দিচ্ছি, আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে, আমাদের কিডনি রোগ হচ্ছে ধূমপানের জন্য, রক্তনালী ড্যামেজ হয়ে যাচ্ছে। একটা প্রশ্ন আছে, একটু নিয়ে নিন স্যার। আসসালামু আলাইকুম। জি সুধী দর্শক বলুন। জি হ্যালো। আমি ঢাকা থেকে জি আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে দিন সুধী দর্শক, আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে দিন। হ্যালো, টেলিভিশনের সাউন্ড কমিয়ে দিয়ে বলেন, এবার বলেন। হ্যালো, জি জি বলেন, শুনতে পাচ্ছেন। আমি সারার একজন রোগী। জি জি। হ্যাঁ, আমি ঢাকাতে বলছি। তা আমার একটু ইউরিনারি সমস্যা। জি। সেটা হলো ওই স্যারের কাছ থেকে যাওয়ার পরে অনেক পরীক্ষা করছে, আলট্রাসাউন্ড, তারপরে যে ওই যে ইউরিন কালচার, তারপরে টেস্ট তো সবগুলো করা হয়েছে। জি জি। তো ইউরিনের সমস্যা এখনো রয়ে গেছে, প্রস্রাব করতে গেলে এখন একটু ব্যথা করে আর কি। জি। এটাই সারতেছে না। আর মাঝে মধ্যে প্রস্রাবে একটু হলুদের চেয়ে একটু বেশি কালার হয়ে যায়। তা ওষুধ এখনো খাচ্ছি স্যার, ওই যে ইউরোমক্স, তারপর ইউফল-2। আপনার বয়স কত? আপনার বয়স কত? আমার বয়স 52। 52। জি জি। এখন আপনার ওষুধই চলছে স্যার। জি জি বুঝতে পারছি। এখন মোটামুটি ভালো হয়ে গেছিল। প্রথম দিয়েছিলেন অ্যান্টিবায়োটিক, ওই যে 1 গ্রামের কি যেন, তারপরে দিচ্ছেন ওগুলা খাওয়ার পর একবার ভালো হয়ে গেছিল। পরে আবার গেছি, যাওয়ার পরে দিয়েছিলেন অপূরণ নেশা। জি জি। এগুলা খাইয়া কিছুদিন কমে গেছে, এখন আবার ওইরকম একটু দেখা দিচ্ছে আর কি। প্রসাব করার সময় একটু দেখা করে। জি ধন্যবাদ। প্রসাবে যাওয়ার প্রায় সময়। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। আপনার যেটা হচ্ছে আপনার প্রোস্টেট বড় আছে, প্রোস্টেট বড় থাকার জন্য আমরা ইউরোম্যাক্স যেটা বলছেন আপনি ট্যামসিলসিন প্রিপারেশন সেটা দেওয়া হয়েছে। আর 2 নম্বর আপনার যাদের ইউরিনারি ইনফেকশন আপনারা প্রশ্ন করছেন কেন হয়, তো সেটার মধ্যে একটা কারণ যে যাদের প্রস্রাব প্রবাহে যাদের বাধার সৃষ্টি হয় এদের বারে বারে ইউরিনারি ইনফেকশন হতে পারে। তাছাড়া যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রস্রাবের নালী যাদের সরু হয়ে যায়, যাদের কিডনিতে স্টোন থাকে, যাদের প্রতিরোধ ক্ষমতা কম, শরীরের ইমিউনিটি কম, এদেরও ইউরিনারি ইনফেকশন বেশি হয়ে থাকে। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার ওই যে প্রস্রাব প্রবাহে বাধা হচ্ছে তার প্রস্টেট বড় হওয়ার জন্য, সেজন্য আপনার এই ইউরিনারি ইনফেকশনটা বারে বারে হচ্ছে। তো আমরা যেটা ট্যামসিলসিন প্রিপারেশন যেটা দিয়েছি সেটা দিয়ে আমরা চাচ্ছি যে এটা যে ওষুধটা প্রস্রাবের নালীটাকে সাময়িকভাবে স্ফীত করে, এটা মোটামুটি 18 থেকে 24 ঘন্টা স্ফীত রাখতে পারে, এবং সেজন্য এটা আপনাকে কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি। এবং এরপর আমরা যে অ্যান্টিবায়োটিক দিয়েছি সেটা কিউর করার জন্য সাময়িক। এরপর হয়তো আমরা চিন্তা করবো যে যদি আরো বারবার হয়ে থাকে তাহলে একটা অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে রাখবো 1 নাগারে 6 মাস অল্প ডোজে, শুধু রাতে রাতে খাওয়ার জন্য। এতেও যদি দেখা যায় বারবার হচ্ছে তাহলে আমাকে ধরে নিতে হবে যে আপনার যে প্রস্তাবে যে বাধার সৃষ্টি হচ্ছে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার জন্য, সেটা তাহলে আর শুধু ওষুধে চলবে না, তখন ইউরোলজিস্টের মাধ্যমে আপনার একটা টিওআরপি অপারেশন আছে, প্রস্তাবের নালী দিয়ে সেটাকে ড্রেজিং করে এটা মোটা করে দিতে পারবে, আমরা সেটার জন্য রেফার করব আপনাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। এখানে আরেকটা প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছি। অনেকে বলে যে প্রস্রাব দীর্ঘ সময় ধরে রাখলে সেটা ইউরিনারি ইনফেকশনের পরিমাণ বাড়ায়, এটা কি ঠিক কিনা? এটা ঠিক, এটা এক্স্যাক্টলি ঠিক। যদি কারো প্রস্রাবের চাপ হয় এবং সে যদি সেটা সময় মতো প্রস্রাব না করে, তাহলে প্রস্রাব যতক্ষণ বেশি থেকে যাবে থলিতে, কারণ দেখা যায় প্রস্রাবের থলিতে কম বেশি ব্যাকটেরিয়া প্রবেশ করতেই থাকে। বিশেষ করে মহিলাদের যে প্রস্রাবের যে নালী সেটা তো খুব ছোট, মাত্র 4 সেন্টিমিটার, ছেলেদের এটা হয়তো 15 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি হয়ে থাকে। তো মেয়েদের